আসসালামু আলাইকুম। রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার শুভেচ্ছা নিও। এই ভাগে আমি সালাম জানাচ্ছি তোমাদের অভিভাবককে, আমার কলিগদেরকে এবং আমার অধ্যক্ষ মহোদয়কে। আজকে আমি যে ভিডিওটা আপলোড করতেছি, অর্থাৎ লাইভে আসছি, লাভ থেকে আপলোড হবে, সেটা হলো গতকাল যে ভিডিওটা আমি শেয়ার করছিলাম তার দ্বিতীয় অংশটা কোনো কারণে এটা ডিলিট হয়ে গেছে ফেসবুক থেকে, না হলে এটা আমি শেয়ার করে দিতাম। যা হোক, আমি আর কথা না বাড়াইয়া আমি দ্বিতীয় অংশ শুরু করে দিচ্ছি। আমার পরিচয় আগে থেকেই যা ছিল তা আছে। সবাইকে শুভেচ্ছা। আগে আমি রাদারফোর্ডের আলফা পার্টিকেল বিস্ফোরণ, নিউক্লিয়াস আবিষ্কার, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে তুলনা। আজকে আমরা ৫ম নম্বর পয়েন্টটা পড়ব, বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের সমন্বয়ে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, শক্তি ও স্তরের শক্তি এবং বিকিরিত ও শোষিত শক্তি, ইলেকট্রনের ব্যাক ইত্যাদি নির্ণয় করব। আমরা এই জিনিসটা দেখাবো। তো এখানে আমি তোমাদের ফাইলটাও আপলোড করে দিব। আমি পিপিটিএক্স ফাইল, এই ফাইলটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই ফাইলটাই মোটামুটি ফলো করবা। আমি ফাইলটা পাঠাই দিব। একটু 26 নম্বর। হ্যাঁ, এখন এই আজকের আলোচ্য বিষয় হবে আমার বোরের পরমাণু মডেল ব্যবহার করে বোরের পরমাণু মডেল, পরমাণুর ব্যাসার্ধ, শক্তি ও স্তরের শক্তি, নির্দিষ্ট শক্তি হচ্ছে ইলেকট্রন ব্যাক, বিভিন্ন ধরনের বর্ণালীর প্রকৃতি, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, শোষিত ও বিকিরিত শক্তি নির্ণয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি আবার নতুনভাবে ভিডিও করছি, কারণ গতবার একটা ডিলিট হয়ে গেছে। তো তোমাদের যাতে এইটা উপহারে আসে, সেই জন্য আমি এই কাজটা পুনরায় করতেছি। সেটিংটা ঠিক করতে হচ্ছে। সেটিংয়ে একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আবার শুরু করে দিই। পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। এখানে একটা চিত্র দেখতেছি। চিত্রের মধ্যে দেখা যাচ্ছে এটা একটা যখন বোর অথবা রাদারফোর্ড যে কোনো পরমাণু মডেলই বলতে পারো। এখানে আমি যে জিনিসটা দেখাইছিলাম, ইলেকট্রন নিউক্লিয়াসকে আকর্ষণ করে, আকর্ষণের জন্য স্থির তড়িৎ বল। এখানে বলছিলাম এই যেখান থেকে চিত্রটা দেওয়া হয়েছিল ওইটা একটু ভুল আছে। এটা হবে আসলে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এখানে কৌণিক বল এমবি স্কোয়ার বাই আর। আমি কিন্তু এখানে ঠিক করে লিখছি। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে তখন দুই ধরনের বল কাজ করে।
নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বল স্থির তড়িৎ বল, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। স্থির তড়িৎ বল তোমরা কুলম্বের সূত্রটা বিভিন্ন জায়গায় পড়ছো, এই কুলম্বের সূত্রটাই মূলত। যেটি হলো নিউক্লিয়াসের চার্জ, এটা যে কোনো পরমাণুর জন্য, এটা একটা পার্টিকুলার ইলেকট্রনের জন্য নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বল, অর্থাৎ জেটি ইন্টু ই, অর্থাৎ চার্জের গুণফল ডিভাইডেড বাই দূরত্বের বর্গের সমানুপাতিক। তোমরা সূত্রটা করে আসছো, আমি সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে। অর্থাৎ স্থির, এটা আয়রন না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেটি স্কোয়ার বাই আর স্কোয়ার। কেন্দ্রাতিক বল বা ঘূর্ণন বল হবে এফসি, এমবি স্কোয়ার বাই আর। এই দুই বল স্থির, আমি লিখে দিয়েছিলাম। ইসি হলো ঘূর্ণন বল, ই হলো ইলেকট্রনের চার্জ, এম হলো ইলেকট্রনের বল, আর শক্তি স্তরের ব্যাসার্ধ। তারপরে আর জেড হলো নিউক্লিয়াসের চার্জের সংখ্যা। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ আমরা এটা অবশ্যই পরমাণু মডেল অনুসারে উভয় প্রকার শক্তি পরস্পর সমান, এবং উভয় সমীকরণ থেকে আমরা আগে যে দুইটা সমীকরণ দেখাইছি, এফ ই সমান এফসি, এফ এর মান এখানে বসাইছি, এফসির মান এই জায়গায় বসাইছি। বসানোর ফলে আমি একটা নতুন বি স্কোয়ারের মান পাইছি জেড স্কোয়ার বাই এম আর। আর আবার বোরের দ্বিতীয় স্বতঃসিদ্ধ থেকে আমরা কি পাই, এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তো এখান থেকে বি বাইর করে নিব, বি কে বর্গ করে নিব, বর্গ করে আমি এই সময় বি স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ফাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখন সমীকরণ ওই 3, এটা 3 সাইড থেকে আমরা পাই জেড স্কোয়ার বাই এম আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 ফাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে আমি এম আর বাদ দিলাম, যেহেতু এখানেও এম আর আছে, এখানে এম স্কোয়ার আর স্কোয়ার আছে, এম আর দিয়ে গুণ করলে এম আর চলে যাবে, এখান থেকে একটা এম একটা আর চলে যাবে, জেড স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ফাই স্কোয়ার এম আর। তাহলে এই জায়গায় থেকে আমি আর এর মান বাইর করে নিছি, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ফাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা হলো যে কোনো পরমাণুর জন্য ব্যাসার্ধ। তো হাইড্রোজেনের জন্য তোমার যেহেতু একটাই শক্তি স্তর, এন এর জন্য 1 হবে, ফাই এর মান আমরা সবাই জানি 3.1416, জেড এইচ হলো তোমার ফ্লাঙ্কের ধ্রুবক, যেটা অনেক জায়গায় আলোচনা করা হয়েছে, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 কিলোজুল পার কেলভিন পার মোল। এখানে কিলোজুল সরি জুল সেকেন্ড, এই জায়গাটা একটু ভুল আছে, তোমরা সংশোধন করে নিবা। জেড এর মান 1, ইর মান 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 কুলম, আর 1 এর মানে তো এগুলো বসাইয়ে তোমরা বাইর করতে পারো। তবে সবচেয়ে বড় কথা হলো আমি এখানে এককগুলো ইউজ করছি, বইও ফলো করছে একক এসআই এককে বসাবা। এখানে যদি আমি এভাবে লিখছি এসআই এককে লিখছি, তোমরা সিজিএস এককে বসাবা। এখানে তুমি এগুলো ঠিক আছে, হাইড্রোজেনের জন্য 6 এত পর্যন্ত ঠিক আছে, এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড লিখবা, আর্ক ইআরজি সেকেন্ড। আর ই এর মান হবে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ, এটা লিখবা তোমরা একক। ব্যাসার্ধ এই জায়গায় মিটারের জায়গায়, তখন তুমি যেটা পাবে তখন 7 হবে আর কি, 10 টু মাইনাস 10 টু দি পাওয়ার 7। আর এখানে আমরা আর এন এর সাথে প্রথম শক্তি স্তরের জন্য যখন একটা প্রথম শক্তি স্তর, এন এর মান যদি 1 বসাও, জেড এর মান 1 বসাও, আর এর মান আর 1 সমান পাইয়ে যাবা এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ফাই স্কোয়ার এম ই স্কোয়ার। তো এই দুইটার সাথে রিলেশন করলে আমরা যে কোনো শক্তি স্তরের সাথে প্রথম শক্তি স্তরের একটা সম্পর্ক পাবো, এন স্কোয়ার বাই ইন্টু আর স্কোয়ার। আচ্ছা, পরবর্তী হাল স্লাইডে আমি দেখাইছি কিনা দেখি, না এটা দেখানো হয় নাই। আচ্ছা, যা হোক, এটা আরও আলোচনা হবে। এখন আমি শক্তি বাইর করব। তোমরা শক্তির নিত্যতা সূত্র জানো। শক্তির নিত্যতা সূত্র হলো মোট শক্তি পৃথিবীতে যত শক্তি, সব শক্তির সমষ্টি সমান। আর কাইনেটিক শক্তির ব্যাপারে তোমার পটেনশিয়াল টোটাল মোট শক্তি হলো পটেনশিয়াল এনার্জি যোগ কাইনেটিক এনার্জি, অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি। তো একটা ইলেকট্রনের যখন এর শক্তি স্তরে থাকে, তার দুই ধরনের শক্তি থাকবে, একটা হলো বিভব শক্তি বাই সি শক্তি, ই সমান জেড স্কোয়ার বাই আর, এখানে এটা আর। গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার। শক্তির নিত্যতা সংরক্ষণতার সূত্র থেকে আমরা পাই কি, ভি প্লাস ই কে, টোটাল এনার্জি। আর শক্তি স্তর শক্তি আমরা কিভাবে নির্ণয় করবো দেখো,
এখানে দেখো ইলেকট্রন মোট শক্তি ওই বসাই দিছিলাম ইভির মান জেড স্কোয়ার বাই আর, ইকের মান হাফ এম বি স্কোয়ার আর জেড স্কোয়ার বাই আর। ঠিক আছে, আমি এখানে বি স্কোয়ারের পরিবর্তে বি স্কোয়ার সমান জেড স্কোয়ার ডিভাইড বাই এম আর, এটা আমরা নিউক্লিয়াসের অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করার সময় বাইর করে নিয়েছিলাম। দুইটা বল সমান ধরে স্থির তড়িৎ বল আর গতি ঘূর্ণন বল দুইটা সমান ধরে আমরা বি স্কোয়ারের ওই সমীকরণ থেকে পাইয়েছিলাম। তাহলে আমি এই মান বসাইয়ে দিছি, এখানে বসাইয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে এইটা রেজাল্ট আসলো হাফ জেড স্কোয়ার বাই আর। তোমরা ক্যালকুলেশন করে দেখো এই মানটাই আসবে। তাহলে দুইটা একই রাশি হয়েছে, একই রাশি যখন আমরা এই দুইটা যোগ বিয়োগ করি শেষ পর্যন্ত নেট রেজাল্ট পাবো জেড স্কোয়ার বাই টু, জেড স্কোয়ার বাই টু। এটা স্মল আর, ক্যাপিটাল আর ওরা অটো কারেকশন করে আমাকে একটু বিপদে ফেলে দিচ্ছে। এটা হবে স্মল আর মাইনাস জেড স্কোয়ার বাই হাফ ইন্টু ওয়ান বাই আর। ওয়ান বাই আর লেখার কারণ হলো আমি আর এর মানের বিপরীত বসাই দিব, অর্থাৎ ব্যাসার্ধর বিপরীত মান। আমরা ব্যাসার্ধ পাইছিলাম এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তাহলে বিপরীত করলে 4 স্কোয়ার এম জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো ক্যালকুলেশন করে আমরা পাইছি মাইনাস 2 স্কোয়ার এম জেড ই 4 ইন্টু ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে হাইড্রোজেনের জন্য এন এর মান 1, জেড এর মান 1, শক্তি পাইয়ে যাচ্ছি আমি এন এর মান 1, জেড এর মান বসাইয়ে দিলে 2 স্কোয়ার এম ই 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। তাহলে আমরা এখন যে কোনো শক্তি স্তরের সাথে যদি প্রথম শক্তি স্তরের সম্পর্ক স্থাপন করি তখন পাইয়ে যাব হতো ইএন সমান এখানে ই1, এখানেও একটু আর1 বসে গেছে, এটা ই1 বাই এন স্কোয়ার। আর ই1 এর পরিবর্তে আমরা যদি এটা যখন একক বসাইতে পারো, ই1 এত জোল পাওয়া গেছে হাইড্রোজেনের জন্য মাইনাস 2.172 ইন্টু 10 টু দি মাইনাস 18 কিলো জোল। আর তুমি এন এর মান পাইয়ে যাবা, এন এর যে কোনো মান তুমি এখন শক্তি স্তরের মান বাইর করতে আসো তার উপর নির্ভর করবে। তাহলে এন এর মান যদি 1 বসো তাহলে 1 হইলে তো প্রথমটাই চলে আসছে, 2 বসাইলে দ্বিতীয় শক্তি স্তর 4 ভাগের 1 ভাগ হবে, 3 বসাইলে তৃতীয় শক্তি স্তর তখন 9 ভাগের 1 ভাগ হবে। আরও যদি তুমি 4 বসাও 16 ভাগের 1 ভাগ। এর অর্থ হলো যতই উপরে শক্তি স্তরে যাচ্ছ তোমার শক্তির পরিমাণ তত কমতে থাকে। এখন আমরা ইলেকট্রনের ঘূর্ণনরত ইলেকট্রনের গতিবেগের জন্য আমরা বেগ বাই করব। বেগের জন্য একই চিত্র আমি আবার দেখাচ্ছি তোমাদের, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার এম বি স্কোয়ার বাই আর। তাহলে বোরের পরমাণু মডেল থেকে সেকেন্ড পোস্টুলেট থেকে পাই দ্বিতীয় স্বতঃসিদ্ধ থেকে এম বি আর স্কোয়ার সমান এন ইন্টু এইচ বাই 2 তো এখান থেকে বি এর মান বাইরে এন এইচ 2 এম আর। তো এনতম কক্ষপথে আমরা ব্যাসার্ধ জানি এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 এম জেড ই স্কোয়ার। তো সমীকরণ 1 এবং 2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করি কি পাই, এন এইচ বাই 2 এম আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 এম স্কোয়ার জেড ই স্কোয়ার। আমরা উভয় পক্ষ এটা একটু ক্যালকুলেশন করে নিই। 1 বাই বি সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার জেড 2m z square into 2 m divided by n, এটা ডিভাইডেড বাই। তো শেষ পর্যন্ত 1 বাই বি তুমি যদি এই লাইনে গন্ডগোল থাকে এই লাইন না লাগলেও তোমার চলবে, আর লাগলে একটু খেয়াল করবা n স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার 2m z স্কোয়ার, এটা ক্রস গুণফল 2 m স্কোয়ার ডিভাইডেড বাই এটা অবলিক n h ক্যালকুলেশন করে পাইছি 1 বাই বি এন এস 2 জেড ই স্কোয়ার। ওখান থেকে আমি উল্টাইয়ে দিয়ে বি এর মান পাইয়ে গেছি 2 জেড ই স্কোয়ার বাই এন এইচ। তো হাইড্রোজেনের জন্য আমরা পাইছি বি সমান 2 একটু উপরের দিক আর উপরে উঠতেছে না 2 ই স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। তো যে কোনো পরমাণুর জন্য আমরা দেখাই যে কোনো পরমাণু হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে বি স্কোয়ার 2 এন বাই এইচ, জেড এর মান 1 বসাই এটা হচ্ছে। তো হাইড্রোজেন আমরা ব্যাসার্ধ বাইর করে ফেলতে পারি। ব্যাগটা এখানে ক্যালকুলেশন করা হয় নাই, তোমরা ক্যালকুলেশন করে নিবা। আর যে কোনো মৌলের ক্ষেত্রে মনে করো তোমাকে অ্যালুমিনিয়ামের 13 নম্বর ইলেকট্রনের ব্যাগ বাইর করতে বলছে, কোনো সমস্যা নাই। 2 ই স্কোয়ার বাই এইচ এগুলো সব স্থির রাশি, সবগুলির মান আমরা জানি। তাহলে অ্যালুমিনিয়ামের জন্য জেড এর মান 13,
আর 13তম শক্তি স্তর থাকে, 13তম ইলেকট্রন থাকে তৃতীয় শক্তি স্তরে। তাহলে জেড এর পরিবর্তে 13, এন এর পরিবর্তে 3 বসাইয়া দিয়ে বাকি স্থির রাশিগুলি বসাইয়া দিলেই তুমি অ্যালুমিনিয়ামের 13তম ইলেকট্রনের বেগ বাইর করতে পারো। অনুরূপভাবে তোমাকে দিতে পারে সোডিয়ামের 11তম ইলেকট্রনের বেগ, সেই একই ব্যাপার, জেড এর পরিবর্তে 11 বসবে, এন এর পরিবর্তে 3 বসবে। তোমাকে যদি বলা হয় পটাশিয়ামের 19তম ইলেকট্রনের বেগ কত, তখন জেড এর মান 19, এন এর মান 4। এইভাবে তুমি যে কোনো পারমাণবিক সংখ্যা এবং শক্তি স্তরের মান বসাইয়ে দিলে বাকি স্থির রাশির সাথে, তখন তুমি ইলেকট্রনের যে কোনো শক্তি স্তরে বেগ বাই করে ফেলতে পারো। এটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে এগুলা। এখন আসলে তাড়িৎ-চুম্বক বর্ণালী, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এগুলো আমরা একটু আলোচনা করি পরে। আমি কতগুলি এখানে চিত্র দেখাইছি বর্ণালী। উপরেগুলি হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য দেখো সবচেয়ে ছোট হলো গামা রশ্মি, তারপর এক্স রে, তারপর অতিবেগুনি রশ্মি, তারপরে দৃশ্যমান অল্প জায়গা। এটাকে একটু বড় করে দেখাইছে, এই জায়গায় বড় করে দেখাইছে যেহেতু এগুলো আমার দরকার আছে। তারপরে হলো অবলোহিত রশ্মি, এটা দৃশ্যমান আলো, এটা অবলোহিত রশ্মি। অবলোহিত মানে আইআর, ইনফ্রারেড স্পেকট্রাম, যেটা দিয়া সূর্য থেকে বিকিরণের মাধ্যমে তাপ পৃথিবীতে আসে। মাইক্রোওয়েভ, যেটা দিয়ে টিভি চলে। রেডিওওয়েভ, রেডিও চলে, রেডিও ফ্রিকোয়েন্সি। আর অতিবেগুনি রশ্মি, যার মাধ্যমে উদ্ভিদ তার খাদ্য গ্রহণ করে। আর এক্স রে হলো এটা যেটা আবিষ্কার করে রনজেন, আমাদের এটা ছবি তুলতে পারে, এটা ব্যাট করতে পারে। আচ্ছা, যা পরবর্তী হলে আমার দরকার নেই, এটা ফিজিক্সের জন্য তোমাদের দরকার আছে, তোমরা শুধু আমার এই জায়গায় মুখস্থ রাখলে হবে। তো দৃশ্যমান আলো এখানেও দেখা বিভিন্ন জায়গায় আছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য অ্যাকচুয়ালি হবে 380 থেকে 780 ভিতরে। এখানে দেখাইছে 400 থেকে 700। আর তোমার এটা ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹। তো দৃশ্যমান আলো তোমরা ছোট হাল থেকে এটা 5 থেকেই পড়ে আসছো। বিপ গিয়র, বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, লাল। বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, সবুজ, হলুদ, কমলা, লাল। লাল, কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল, বেগুনি। অর্থাৎ এদিক থেকে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, আস্তে আস্তে লালের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে। আবার যেদিকে তরঙ্গ দৈর্ঘ্য ছোট সেই দিকে তোমার ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা যাক, এটা আমরা আরো ডিটেইল আছে তরঙ্গ সম্পর্কীয় আমরা একটু পরিচিত দিই। তরঙ্গ দৈর্ঘ্য তোমরা ফিজিক্সের জন্য খুবই দরকার, ফিজিক্সে তোমরা পড়ে আসছো। তরঙ্গ দৈর্ঘ্য হলো কোনো তড়িৎ চৌম্বক চৌম্বকীয় তরঙ্গের নিকট পাশাপাশি অবস্থিত পানির ঢেউ জানো। তরঙ্গ, তরঙ্গ বলতে আমরা পানির ঢেউকে কল্পনা করি। দুইটা উঁচু পাহাড়ের পাশাপাশি দুইটার মাঝখানে দূরত্ব যেটা হবে সেটাই তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা দিয়ে প্রকাশ করি। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের একক আমরা ইউজ করবো ন্যানোমিটার। ন্যানোমিটার বলছি 10⁻⁹ মিটার। কম্পাঙ্ক তোমরা জানো, প্রতি সেকেন্ডে যত কম্পন উৎপন্ন হয় যে কোনো তরঙ্গ সৃষ্টিকারী কণা, এখানে তো তাড়িৎ-চৌম্বক তরঙ্গ কণা না, তাড়িৎ-চৌম্বক প্রতি সেকেন্ডে যতটা কম্পন সৃষ্টি করে। আর তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক আর তরঙ্গ সংখ্যার মধ্যে পার্থক্য আছে, এটা মনে রাখবা। কম্পাঙ্ক হলো প্রতি সেকেন্ডে উৎপন্ন তরঙ্গ সংখ্যা, আর শুধু তরঙ্গ সংখ্যা হলো প্রতি একক দৈর্ঘ্য কতটি তরঙ্গ উৎপন্ন হয়। এখানে আমাদের তরঙ্গ সংখ্যাটা ইম্পর্টেন্ট। তাহলে তরঙ্গ সংখ্যার একক প্রতি সেন্টিমিটার বা প্রতি মিটার। প্রতি সেন্টিমিটারে যত তরঙ্গ উৎপন্ন করে বা প্রতি মিটারে যত তরঙ্গ উৎপন্ন করে। আর তরঙ্গ বেগ প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হলো তরঙ্গ বেগ। তোমরা মনে হয় এটা সংজ্ঞা পড়ছিল ফিজিক্সে। একটা তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একটা তরঙ্গ সৃষ্টি হতে যেই সময় লাগে সেই সময়ে তরঙ্গটি যেই দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে তরঙ্গ, এটা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ বেগ হলো তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা প্রতি সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে। এখানে আমার একটাই তাড়িৎ-চৌম্বক তরঙ্গ বলতে আমরা আলোই বুঝি, দৃশ্যমান অদৃশ্যমান। দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক, প্রত্যেকটা আলোর তরঙ্গ আলোর বেগ নির্দিষ্ট। এটাই হলো 3 × 10⁸ পার মিটার। এটা পাওয়ার লেগছে এই জন্য এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। আমরা 10⁸ আপাতত লেখা যায়নি,
হ্যাঁ, যে এই সমস্যাটা এতদিন ভুগছিলাম, তোমাদের এই ফাঁকে একটা কথা বলে রাখি, সমস্যাটা আমি অনেকটা কাটিয়ে উঠছি, এখন থেকে লেখা যাবে সঠিকভাবে। আমি পরবর্তী যে ভিডিওগুলি দিব সেই ভিডিওতে এটা কারেকশন করা হয়েছে। যাক, এবার তরঙ্গ বেগ প্রতি সেকেন্ডে যে দূরত্ব, তরঙ্গ বেগ বলতে আমরা এখানে তাড়িৎচুম্বক তরঙ্গ বেগ, আলোর বেগ আমরা ছোট হাল থেকে যেটা মুখস্থ জানি ওইটাই, যেই তরঙ্গ দেওয়া হোক সেটাই বেগ। আর তরঙ্গের পর্যায়কাল, একটি পূর্ণ তরঙ্গ দিতে যেই সময় লাগে, একটি তরঙ্গ দিতে পর্যায়কাল, তুমি মনে করো পৃথিবীর চারিদিকে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে আসে, তাহলে এটা 24 ঘন্টা সময় লাগে। এটাই হলো পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কাল। আবার সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে, এটা নিজের অক্ষরিত ঘুরতে 24 ঘন্টা, সূর্যের চারিদিকে ঘুরতে 365 ঘন্টা লাগে, এটাও একটা পর্যায়কাল। তাহলে এখানে তো আমার ইলেকট্রনিক নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে আসে এত সময় লাগে না, খুব অল্প সময় লাগে। যেই সময় লাগুক না কেন, একটা পূর্ণ ঘূর্ণন দিতে যেই সময় লাগবে সেটাই হলো পর্যায়কাল। আর কম্পাঙ্ক পর্যায়কালের মধ্যে সম্পর্ক, এটা হলো টি পর্যায়কাল, আর এটা নিউ বি না নিউ কম্পাঙ্ক, তাহলে টি সমান 1/b। এটা তোমরা ফিজিক্সে পড়লে হবে, এখানে আমার জাস্ট মুখস্থ রাখবে। এখানে আমি বর্ণালীগুলি সম্পর্কে একটু ধারণা দিই। এখানে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী হলো গামা রশ্মি, সবচেয়ে কম দৈর্ঘ্যের বর্ণালী। এই তরঙ্গ 5.0 × 10⁻⁴ ন্যানোমিটার থেকে 1.5 × 10⁻²⁰ ন্যানোমিটার কম্পাঙ্ক। কম্পাঙ্ক হবে 10⁻18 থেকে 10⁻22 হার্টজ। শক্তি 12 × 10⁹ থেকে 12 × 10⁻11 জুল পার মোল। এটা 15 সেন্টিমিটার শীষে ভেদ করে চলে যেতে পারে। বেদন ক্ষমতা অত্যন্ত বেশি। তো একটু বলতেছি আমি, ডিটেল তোমরা ফিজিক্সে করবা। এক্স রে হলো 1.0 × 10⁻² ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি, রঞ্জন রশ্মি। এর শক্তি হলো 6 × 10⁷ থেকে 12 × 10⁻10 পর্যন্ত। এটা ত্বক, মাংস ইত্যাদি ভেদ করে যেতে পারে, কিন্তু হাড় ভেদ করতে পারে না। যার পরিপ্রেক্ষিতে আমরা হাড়ের বাঙ্কা টাঙ্কা আছে কিনা এক্স রে করার জন্য এটা ইউজ করি। ইউভি রশ্মি 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটারের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এছাড়া ইউভি রে বলে, এটির কম্পাঙ্ক এত। তোমরা ইউভি রে বলছি, উদ্ভিদ তার খাদ্য সংগ্রহ করার জন্য, খাদ্য সূর্য আলোক থেকে খাদ্য নেওয়ার জন্য এই তরঙ্গ রশ্মিটাই ইউজ করে। আর 380 থেকে 780 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এটা হলো দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো যেটা আমরা এখন দেখতেছি, যেটা আমাদের পৃথিবীকে আলোকিত করছে, এটাই হলো দৃশ্যমান আলো। আর 380 থেকে 780 দৃশ্যমান আলো। আর মূল উত্তর হচ্ছে এখানে 380-700 তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলো। এটা একটু হাইলাইট করছি এই জন্য, যেহেতু এটা আমাদের বেশি আলোচনার বিষয়। এটা 7.9 × 10⁻14 থেকে 4.3 × 10⁻11 14 হর্সের মধ্যে এর কম্পাঙ্ক। শক্তি হবে 3.17 × 10⁵ থেকে 1.39 × 10⁵ কিলো জৌলের মধ্যে থাকবে, জোল পার মোলের মধ্যে থাকবে। মৌলের উত্তেজিত পরমাণু উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে এলে দৃশ্যমান আলো নির্গত হয়। মানুষের চোখ এই বিকিরণের প্রতি সংবেদনশীল হওয়ায়, বলছি এটা তোমার অব্রর একটু ঝামেলা, আমরা খালি চোখে দেখতে পাই। বস্তুত তাড়িৎচুম্বক বিকিরণের অতি ক্ষুদ্র অঞ্চল জুড়ে এই বিকিরণের অস্তিত্ব আছে, খুব কম জায়গায়। আমি ওখানে দেখানোর সময় দেখাইছিলাম। যা হোক, আমি দৃশ্যমান আলোর বিভিন্ন অঞ্চল, এই জিনিসটা তোমরা কনফিউশনে পড়ে যাও। তোমাদের যখন অঙ্ক করতে দেয়, তোমার বলবে যে উদ্দীপকের এটা কোথায় হবে, অর্থাৎ ইলেকট্রনের শক্তি কোন জায়গায় নির্গত হবে বা কোন অঞ্চলে বিকিরিত হবে। তো তোমরা কনফিউশনে পড়ে যাও, কোন অঞ্চলে বিকিরিত হলে তোমাদের এই জিনিসগুলি মুখস্থ মনে রাখতে হবে। প্রথমে তোমার বেগুনিতে বলছিলাম 10 থেকে 380 ভিতর যদি তরঙ্গ দৈর্ঘ্য হও, তাহলে সেটা বেগুনি, অতি বেগুনি হলে সেটা তোমার লাইম্যান সিরিজ। আমরা পরে আলোচনা করবো এগুলো। তারপরে তোমার 380 থেকে 780 ভিতরে হলে বামার সিরিজ, বামার মানে দৃশ্যমান আলো। 780 উপরে হলে সেটা হলো ফ্যাসেট সিরিজ। এই তিনটা তোমার জানা থাকলে হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি 380 থেকে 425 ভিতর হয় বেগুনি,
425 থেকে 450-এর ভিতর হলে নীল। বাড়ির আবিসংখ্যাটা উল্লেখ করছি, একক হলো ন্যানোমিটার, এটা মাথায় রাখবা, ন্যানোমিটারটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গায়। 450 হইতে 500 হলো আসমানি, 500 হইতে 575 সবুজ, 575 হইতে 590 হলো হলুদ, 590 থেকে 647 হলো কমলা, আর 647 থেকে 780 যেটা বলছিলাম আমরা, এটা হলো লাল। তাহলে মোটামুটি কোনটা কত তরঙ্গ দৈর্ঘ্য, কোন বর্ণ সেটা জানলাম। এগুলো সব কিন্তু বামার সিরিজ। আমি দৃশ্যমান আলো দেখাচ্ছি, এখানে একটা বর্ণ দেখছো তোমরা, ওই বৃষ্টির পরে পশ্চিম আকাশে বা পূর্ব আকাশে, বিকেলবেলা বা সকালবেলা, সকালবেলা হইলে পশ্চিম আকাশে, বিকেলবেলা হইলে পূর্ব আকাশে এই রঙগুলো দেখা যায়। এটা মূলতই দৃশ্যমান আলোর বিশ্লিষ্ট হয়ে যায়। তখন পানিগুলি, জলীয় বাষ্পর বা কণাগুলি প্রিজম হিসেবে কাজ করে, সেই প্রিজমে দিয়ে যাওয়ার সময় আলোগুলি ভেঙে এইভাবে পরিণত। এখানে দেখা যায় এটা প্রিজম ভেঙে কীভাবে আলো 7টা রঙ বিভাজিত হয়। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বেশি ভেঙে যায়, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য ছোট তরঙ্গ বেশি বাঁকে, তারপর কম বাঁকে, এভাবে ক্রমান্বয়ে প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো ঢোকার পরে 7টা রঙে বিশ্লিষ্ট হয়ে যায়। ফিজিক্সের পড়া, ফিজিক্সে ভালো করে পড়বা। আমার এখানে মুখস্থ আমি বলে দিচ্ছি, এগুলো আমার কেমিস্ট্রির জন্য মুখস্থ জানা থাকলে হবে, আর এটা তোমার ফিজিক্সের জন্য তোমরা ভালো করে শিখে নিবা। তাহলে আমাদের দৃশ্যমান আলো শেষ। দৃশ্যমান আলোর পরে হলো 780 থেকে 10⁶ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চলে তারিখ চৌম্বক। 780 ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার, অনেক অঞ্চল ব্যাপী তরঙ্গ দৈর্ঘ্য তারিখ চৌম্বক তরঙ্গকে অবিলোহিত বা ইনফ্রারেড বলে। এটির কম্পাঙ্ক 4.3 × 10⁻14 থেকে 3 × 10⁻14 কিলো হর্সের মধ্যে, কিলো হর্স না, শক্তি হলো 1.39 × 10⁵ হর্স থেকে 2 × 2.0 × 10 লিখলে হবে, 10⁻1ও লিখতে পারো জুল পার মোল। এরপরে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু বড়, এর হলো 10⁶ ন্যানোমিটার থেকে 10⁸ ন্যানোমিটারের ভিতরে তার চুম্বক তরঙ্গ মাইক্রোওয়েভ। আর কম্পাঙ্ক 3 × 10⁻11 থেকে 3 × 10⁹ শক্তি এত। আচ্ছা, রেডিও ওয়েভ 10⁸ থেকে 10⁻12 ন্যানোমিটারের মধ্যে এর তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত বেশি। এই অঞ্চলে তার চুম্বক তরঙ্গকে রেডিও ওয়েভ বলা হয়। কম্পাঙ্ক 3 × 10⁹ থেকে 3 × 10⁻ এত হর্স। এখন আমরা দেখি, এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিসে আসছি, তোমরা এখানে থাকো, আর থাকলে ভালো, থাকলে আমাদের সাথে লাইভে তোমরা মন্তব্য লিখে জানাইতে পারো। আর যদি নাও থাকো, যেহেতু ভিডিওটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে, তোমরা পাবে, তবে তোমাদের এখানে বোঝার ক্ষমতা একটু কমে যাবে আর কি। যা হোক, আমরা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা একটা হাইড্রোজেন পরমাণু, তাই নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন, একটি মাত্র ইলেকট্রন থাকে। যখন এই ইলেকট্রন উচ্চতর বা বাহির থেকে নিম্নতর শক্তি স্তরে প্রবেশ করলে শক্তি বিকিরণ করে, অন্যদিকে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করলে শক্তি শোষণ করে। এই বিকিরিত বা শোষিত শক্তিকে আমরা ডেল্টা ই দিয়ে প্রকাশ করি। ডেল্টা ই সমান E1 - E2, এটা E2 - E1। এখানে একটা প্রিন্টিং, E2 - E1 সমান H নিউ। E2 হলো উপরের শক্তি স্তর, E1 হলো নিচের শক্তি স্তর। উপর থেকে নিচে জাম দিলে শক্তি বিকিরিত হবে, সেই বিকিরিত শক্তি প্লাঙ্কের শক্তি H নিউ। আচ্ছা, পরবর্তী হলে আমরা দেখি, হ্যাঁ, এখান থেকে আমি একটু বই সাহায্য নিছি, কারণ এগুলো অনেক ঝামেলা করতেছে। দেখা না গেলেও তোমাদের বইতে খুব সুন্দর করে আছে আমরা এনার্জি কিভাবে বাইর করছি, এটাই এখানে দেখানো হয়েছে। আগে আমি এনার্জি বাইর করি, সরাসরি বাইর করে দেখাইছিলাম E1 সমান -2π² me² ডিভাইডেড বাই n² h²। হাইড্রোজেনের জন্য কিন্তু Z এর মান এখানে বসাই নাই, তবে এর অর্থ হইলে n এর মান 1 বসাইতে পারবে না, কারণ বোরের তত্ত্ব মতো হাইড্রোজেন বিভিন্ন শক্তি স্তর থাকতে পারে, সুতরাং n থাকবে। তাহলে যখন একটা পার্টিকুলার শক্তি স্তর n1, বাকিগুলি কিন্তু একই রাশি, মানে স্থির রাশি, পাই এম ই সবই স্থির রাশি। তাহলে আমরা যখন পার্টিকুলার n1 শক্তি স্তরের এনার্জি যদি E1 হয়, তাহলে সেটার মান হবে -2π² me4 ডিভাইডেড বাই n1² h²। আর
এর উপরে শক্তি স্তরের শক্তি যদি E2 হয় সেই জন্য, এবং শক্তি স্তর যদি N2 হয়, বাকিগুলি সব একই থাকবে, 2 me4 ডিভাইডেড বাই N2 স্কোয়ার S স্কোয়ার। তো এখন আমরা ওই তো আগে পড়ছিলাম, এখানে উল্টো দিক থেকে গেলে কি ডেল্টা ই সমান E2 মাইনাস E1। তো আমি উল্টো দিকে E2 মাইনাস E1 এর পরে এস নিউ, তো এস নিউটা আগে লিখলাম, E2 মাইনাস E1, তো E2 এর মান বসাইলাম, E1 এর মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম, করে শেষ পর্যন্ত 2 me4 ডিভাইডেড বাই S স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এখানে আমি নিউটা লিখলাম, নিউটা তো স্বভাবত এস এদিকে গিয়ে এস কিউব হয়ে যাবে, এস কিউব হয়ে যাবে। নিউর পরিবর্তে আমি সি বাই ল্যামডা, সি হলো আলোর বেগ, ল্যামডা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি সি সমান, তোমরা ফিজিক্সে পড়ছো বি সমান এফ ল্যামডা, এখানে সি সমান হবে নিউ ল্যামডা। নিউর মানটা ইম্পর্টেন্ট, নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে আমি নিউর পরিবর্তে সি বাই ল্যামডা বসাই দিলাম, সি বাই ল্যামডা আর একটু ক্যালকুলেশন করলাম, সিটা এদিকে চলে আসলো, এস কিউব সি, অর্থাৎ সি এস কিউব, বাকিগুলি ঠিক আছে, 2 me4 ডিভাইডেড বাই এস কিউব সি ইন্টু 1/n স্কোয়ার মাইনাস 1/n2। তাহলে আমরা জানি এখানে 1/ল্যামডার অর্থ হইল প্রতি একক দৈর্ঘ্য কত তরঙ্গ থাকে, ওই তোমাদের বলছিলাম তরঙ্গ সংখ্যা প্রতি একক দৈর্ঘ্য, ল্যামডা বার হলো প্রতি একক দৈর্ঘ্যে কত থাকে। ল্যামডাতে একটা থাকে, তাহলে এককে থাকবে 1/ল্যামডা। তো 1/ল্যামডার পরিবর্তে আমরা নিউ বার লিখবো, আর নিউ বার লিখে 1/ল্যামডা লেখার জন্য যেগুলো ধ্রুবক ব্র্যাকেটের আগে আছে সবগুলো ধ্রুবককে একটা নির্দিষ্ট মান থাকবে, যেহেতু এখানে ফাইও ধ্রুবক, এমও ধ্রুবক, ইউ ধ্রুবক, সিইউ ধ্রুবক, এসও ধ্রুবক, টু তো ধ্রুবকই, সবগুলো ক্যালকুলেশন করে একটা নতুন নাম পাওয়া যাবে, সেই মানটা হলো রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবককে আমরা রিচ দ্বারা প্রকাশ করি। এখানে আবার ক্লারিফিকেশন দিছে 1/ল্যামডা নিউ বার মানে কি বলছিলাম, প্রতি একক দৈর্ঘ্যে যতটি তরঙ্গ থাকে, প্রতি একক দৈর্ঘ্যে যতটি তরঙ্গ থাকে। আর এস রিডবার্গ ধ্রুবক, যার মান এখানে ক্যালকুলেশন করে দেখাইছে, তুমি নিজেও ক্যালকুলেশন করতে পারো, ফাই এর মান বসাও, এম এর মান বসাও, ইলেকট্রনের বর, ফাই হলো তোমার যেটা ফাই আমরা যেটা জানি 3.1416, এটা মূলত একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। আর এম এল ইলেকট্রন বর, ই হলো ইলেকট্রনের চার্জ, সি হলো আলোর বেগ, এস হলো প্লাঙ্ক ধ্রুবক, আর এস হলো রিডবার্গ ধ্রুবক। এটার মান হলো 1.0967 ইন্টু 10⁻⁷ নট মাইনাস পার মিটার, প্রতি মিটারে 1.0967 ইন্টু 10⁻70 কম্পন দিবে। আর যদি আমি সেন্টিমিটার হিসেবে যদি দেওয়া থাকে একই ব্যাপার 1.0967, শুধু 7 এর জায়গায় 5 হবে। তাহলে এবার আমরা বোর পরমাণু মডেল ব্যবহার করে রিডবার্গ ধ্রুবক আর এস এর মান নির্ণয় করে দেখি মানের ফলাফল কি দাঁড়ায়। আর এস সমান এই ক্যালকুলেশন করছে, এটা তো ওখানে অবশ্য তোমাদের জন্য আর কষ্ট করার জন্য রেখে দেওয়া হয় নাই, এখানে ক্যালকুলেশনটা দেখাইয়ে দিছে, মান বসাইয়ে শেষ পর্যন্ত কীভাবে পাইছে সেটা দেখানো হয়েছে। তো যেহেতু আমি আগে আলোচনা করছি, এটা নেওয়ার সময় খরচ করার দরকার নেই, আমরা এইগুলো আলোচনাই করছি। তাহলে রিডবার্গ ধ্রুবকের সাহায্যে আমরা ঘনশক্তি স্তরের শক্তি কীভাবে বাইর করব। তাহলে আমরা নিউ বার জানি, এইচ সমান 1/নিউ, তাহলে বি সমান 1/নিউ, ক্যালকুলেশন করছে, রিডবার্গ ধ্রুবক এখানে বসাই দিছে, তো এইচ নিউর পরিবর্তে ডেল্টা বসাই দিছে, অর্থাৎ এখানে রিডবার্গ ধ্রুবক নিউ সমান 1/ল্যামডা, আবার আমরা এই ল্যামডা বার সমান নিউ বার সমান জানি 1/ল্যামডা, এই সমীকরণটা আমরা আগে বাইর করছি c/ল্যামডা। তাহলে এখানে তাহলে নিউর পরিবর্তে উপভোগ এইচ দিয়ে গুণ করে দিছে, এইচ নিউ এর পরিবর্তে ডেল্টা ই বসাই দিলা। তাহলে এই সমীকরণটা বসাইয়া যার সমীকরণটা মুখস্থ রাখলে হবে, তোমাদের ক্যালকুলেশন দিলে জানলে ভালো, অতি অগ্রসর বা অগ্রসর যাদের খুব বেশি ইন্টারেস্ট, আমার মনে হয় বেশি সময় দেওয়া দরকার নাই, অল্প সময় দিলে জিনিসটা পারবা। আর যদি মনে করো যে এটা মাথার উপর বোঝা হয়ে গেছে, যার সমীকরণটা মুখস্থ রাখবা, এনার্জি কীভাবে বাইর করতে হবে হাইড্রোজেনের, এই সমীকরণটা ব্যবহার করে মানগুলি বসাইয়ে দিলেই তোমরা শক্তি বাইর করে দিতে পারো। আমি কিন্তু একটা অ্যানালাইসিস ক্লাস গত বৃহস্পতিবারে দেখাই দিয়েছিলাম, আজকে কিন্তু অ্যানালাইসিস ক্লাস করার কথা ছিল,
রাসায়নিক পরিবর্তন, যা হোক এগুলো যে আলোচনা শেষ না করে তোমাদের এটা করার আমার ঠিক মনে হচ্ছে না, সেই জন্য আবার আলোচনায় আসলাম। তাহলে এখন ওই বিভিন্ন বর্ণালী নিয়ে তোমাদের কথা বলছিলাম। ওই যে এটা হাইড্রোজেন পরমাণু, অনেকগুলি শক্তি, প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমরা বোরের এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা n দিয়ে প্রকাশ করি, n এর মান আমরা বলছি 1 হইতে অসীম পর্যন্ত, কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকবে 7 পর্যন্ত। তাহলে প্রথম শক্তি স্তর বাইর থেকে প্রথম শক্তির আসে এনার্জি যেই তোমার বর্ণালী সৃষ্টি করবে সেটাকে বলে লাইম্যান সিরিজ। দ্বিতীয় শক্তি স্তরে বার্মার সিরিজ, তৃতীয় শক্তি স্তরে ফ্যাসেন সিরিজ, চতুর্থতে ব্র্যাকেট সিরিজ, স্টার্টে ফাউন্ড সিরিজ, তারপরে হামপ্রে সিরিজ আছে একটা ষষ্ঠে। তো এখানে আবার বিভিন্ন কালার দেখাইছি। লিমেন সিরিজ ইউভি রশ্মি, বার্মার সিরিজ দৃশ্যমান অঞ্চল, ফ্যাসেন সিরিজ অবলোহিত অঞ্চল, আর বাকি সবগুলি অবলোহিত অঞ্চল, কিন্তু অতি অবলোহিত অঞ্চল। বাকি সিরিজ সব অবলোহিত, শুধু ডিফারেন্স হবে দেয় লিমেন সিরিজ অতি বেগুনি, বার্মার সিরিজ দৃশ্যমান, এর উপরে সবগুলি অবলোহিত অঞ্চল। লাইম্যান সিরিজ এগুলো নিয়ে একটু আলোচনা করে দিই, তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে গেছে। আমি লাইম্যানের এখানে জাস্ট চিত্রটা দিলাম, যেহেতু ভিডিও বেড়ে যাচ্ছে সেজন্য তাদের সম্পর্কে বর্ণনাটা দিলাম না, চিত্রটা তোমাদের কাছে রাখো সুন্দর করে। আমি এখানে ফ্রেমে করে দিছি। 1906 সালে লাইম্যান এই সিরিজ আবিষ্কার করেন, হাইড্রোজেন বর্ণালী অতি বেগুনি অঞ্চলে এই সিরিজ উদ্ভব হয়। তাহলে সমীকরণ তো আমরা পাইছি এখানে নিউ বার -1 বাই ল্যামডা আর এস ইন্টু 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, n1 স্কোয়ার n2 স্কোয়ার। তাহলে n1 এর মান 1 অবশ্যই হবে, n2 এর মান হবে 2, 3, 4, 5, যে কোনো একটা হতে পারে, তবে 1 হবে না, এটা মনে রাখবা। তাহলে যে কোনো অঞ্চলের জন্য দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর হইলে 3/4 রিডবাক কনস্ট্যান্টের মান। তারপরে তোমার তৃতীয়ত থেকে প্রথমে আসলে 8/9, এইভাবে চতুর্থ থেকে প্রথমে আসলে 15/16, অর্থাৎ এর রিডবাক কনস্ট্যান্টের মান কমতেই থাকে। ওইটাই তোমার এইভাবে প্রতি একক দৈর্ঘ্য হত তরঙ্গ উৎপন্ন হয়, সেটাও বাইর করতে পারো। প্রতি একক দৈর্ঘ্য তরঙ্গ উৎপন্ন হইলে একটা তরঙ্গ দৈর্ঘ্য হতো, সেটা তো সহজেই ল্যামডার মান বাইর করে ফেলতে পারো এখান থেকে। তো ল্যামডার মানের উপর ভিত্তি করে এটা কোন অঞ্চলে, এই মানটা বলে দিছি এখানে, যে এই ল্যামডা বারের মান থেকে এখান থেকে নিউ বারের মান হইলো 1 বাই ল্যামডা। এখান থেকে ল্যামডা ক্যালকুলেশন করলে তুমি অবশ্যই এর মান 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে পাবা। বার্মার সিরিজ 1885 সালে বিজ্ঞানী বার্মার এই সিরিজ আবিষ্কার করেন। উচ্চতর শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আগমন ঘটে, দৃশ্যমান অঞ্চলের এই সিরিজ উদ্ভব হয়। আমরা জানি নিউবার, এটা ওই আগেই বারবার দেখো এটা কত, এটার গুরুত্ব কত। তাহলে n2 এর মান অবশ্যই 2 হবে, n1 এর মান, n2 এর মান 3 থেকে উপরে, 2 হবে না বা 1ও হবে না। আর একটা জিনিস মনে রাখবা, সিরিজ এই যে তোমার বর্ণালীগুলি কিন্তু উপর থেকে নিচের জন্য প্রযোজ্য হবে, নিচ থেকে উপরের জন্য প্রযোজ্য হবে না। নিচ থেকে উপরে যা হোক এটা সবগুলো কালো রেখা হয়ে যাবে। তাহলে সিরিজগুলি সব উপর থেকে নিচে যখন ইলেকট্রন জাম দেয় তখন এই উৎপন্ন হবে। তাহলে ক্যালকুলেশন করে দেখা যায় তৃতীয় থেকে দ্বিতীয় হলে 5/36, 5/36। এটাতে একটু ক্যালকুলেশন ভুল দিছে ওরা, আমি সূত্র ওদের উপর ভরসা করে লাভ হয় নাই। এটা হবে 3/16, 3/16, এটা আমি ঠিক করে নেওয়া উচিত ছিল। তারপর একটা হবে তোমার 21/100, এগুলো ঠিক আছে। তো এভাবে তুমি ক্যালকুলেশন করে, আর এখানেও তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবে। আবার বলি 380 থেকে 780-র ভিতরে, এবং আমি আগে তোমাদের বিভিন্ন রেঞ্জগুলি দেখাইলাম, কোন অঞ্চলে কত তরঙ্গ দৈর্ঘ্য হইলে কি হবে, কোন আলু হবে। 380 থেকে 780-র ভিতরে বার্মার সিরিজ হবে, এবং বার্মার সিরিজের মধ্যে 7টা অঞ্চল আছে, সেইগুলো আমি আগের স্লাইডে দেখাইছি, তার একটু দেখে তোমরা মুখস্থ করে নিবা। ফ্যাসেন সিরিজ, বিজ্ঞানী ফ্যাসেন 1908 সালে এই ফ্যাসেন সিরিজ আবিষ্কার করেন। এই ক্ষেত্রে ইলেকট্রনের হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থায় তার তৃতীয় শক্তি স্তরে ব্যতীত যে কোনো উচ্চতর, নিচ থেকে না, তৃতীয় শক্তিতে আগমন ঘটবে। একই নিয়ম, সমীকরণ একই। n1 এর মান অবশ্যই 3 হবে, n2 এর মান 3 হতে পারবে না, 3 থেকে উপরে হতে হবে, 4 থেকে উপরের গুলি। আর এখানে আমরা প্রথমটা হবে পাশাপাশি দুইটা, 4 থেকে 3-এ আসে, তখন 7/144,
5 থেকে 3 আসলে 16/2 এইভাবে ক্রমান্বয়ে তুমি বাইর করে দেখাতে পারবা। আর ব্র্যাকেট সিরিজ, বিজ্ঞানী ব্র্যাকেট এই সিরিজ আবিষ্কার করেন ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে শক্তি অবলোহিত এলাকার এই সিরিজ হয়। এখানে একই ব্যাপারে N1 এর মান অবশ্যই 4 হবে, বাকিগুলি 5, 6, 7 যদি 8 লিখতে পারো তাত্ত্বিকভাবে, তাহলে ক্যালকুলেশন করে যখন চতুর্থতে পাশাপাশি পঞ্চম থেকে চতুর্থ আসে 9/40 400 RS, আর ষষ্ঠ থেকে চতুর্থ 5/144 ফান সিরিজ। ওনার ছবিটা পাই নাই, পাইলে ভালো হইতো। 1929 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফান কর্তৃক সিরিজ আবিষ্কৃত হয়। এক্ষেত্রে ইলেকট্রনের হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থায় পঞ্চম শক্তি স্তরে উপস্থিত, যে কোনো উচ্চতর শক্তি স্তর হইতে পঞ্চম শক্তি স্তরে আগমন করে, অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে আসবেই। তাহলে N1 এর মান অবশ্যই 5 হবে, N2 এর মান 6, 7, 8 যা আছে হবে, মানগুলি বসো। তাহলে প্রথম ক্ষেত্রে পাবো মানে পাশাপাশি শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন জাম্প দিবে 11/900 RS, তারপরে এর উপরে 24/1225 RS। অন্যান্য উচ্চতর শক্তি স্তর পঞ্চম শক্তি স্তর ইলেকট্রন আগমনের ক্ষেত্রে সমীকরণের মান নির্ণয় করা যায়। আর একটা আছে হামফ্রে সিরিজ। হামফ্রে সম্পর্কে এখানে আছে বিজ্ঞানী কলিন হামফ্রেস এই সিরিজ আবিষ্কার করেন। উত্তেজিত হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর থেকে N2, 7, 8, 9 ওখানে ইত্যাদি কক্ষপথ থেকে ষষ্ঠ শক্তি স্তর N1 এর মান 6 আগমন করে, তখন এই অবলোহিত বর্ণালী উৎপন্ন হয়, তাকে হামফ্রেস সিরিজ বলে। তবে এই অদৃশ্য অবলোহিত বর্ণালী ফ্যাশন ব্র্যাকেট পান সিরিজের অবলোহিত বর্ণালী থেকে সম্পূর্ণ ভিন্ন। এই অংশটা একটু মনে রাখবে, মাল্টিপল চয়েসের জন্য দরকারও হতে পারে। যাক, এখানে আর আমি একটু আবার নাটস সেলে পুরো জিনিসটা এখানে দেখিয়ে দিলাম। এগুলো এতক্ষণ সব আলোচনা করে হয়ে গেছে। ডায়মন্ড সিরিজ, বার্মার সিরিজ, পেসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, পান সিরিজ, হামফ্রেস সিরিজ সবগুলো সমীকরণগুলো আগে আলোচনা। অতি দৃশ্যমান, পেসেন সিরিজ অবলোহিত, ব্র্যাকেট সিরিজ অতি অবলোহিত, হামফ্রেস সব অতি অবলোহিত। Thank you very much. May Allah bless you. Stay home. Remain safe. Remain up to date with the study. Thank you a lot. সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আজ এই পর্যন্তই। তোমাদের এইভাবে বলে রাখি, আমি কিন্তু যদি সময় হয় আগামী দিনও একটা আমার ভিডিও রেডি আছে, আর একটা তোমার সলিবিলিটি প্রোডাক্টের উপরে ভিডিও দিব। তো আমি চেষ্টা করতেছি তোমাদের সিলেবাসগুলি যাতে আমি বাসায় বসে বসে শেষ করে দিতে পারি। আর একটা কথা বলে রাখি, আমার এখন মনে হচ্ছে তোমরা আমাদের কাছ থেকে দূরে নাই, আমাদের পাশেই আসো, এবং এই ক্লাসগুলি এইভাবে অনলাইনে করে আমার মনে হচ্ছে আমরা ক্লাসের চেয়ে অনলাইনে বেশি ফ্রুটফুল ক্লাস নিচ্ছি। কারণ এগুলো সব গোছানো হচ্ছে, ভিডিওতে আপলোড হচ্ছে, একই সাথে আমি PPTX ফাইলটা তোমাদের নোট আকারে দিয়ে দিচ্ছি। সুতরাং আরও সুযোগ থাকতেছে তোমরা আমার সাথে সরাসরি কথা বলে কোন জায়গায় সমস্যা আছে, এটা যদিও এটা তোমরা করতেছো না, যা হোক যেভাবে পারো যত বইয়ে পারো তোমরা তোমাদের লেখাপড়া নিয়ে আপডেটেড থাকো। ধন্যবাদ সবাই।